এবং প্রশ্নতেই বুঝেছি যে আমার চেয়ে বেশি জানার সম্ভাবনাও বেশি, এটা বাদ দেওয়া যায় না। তো আমি চেষ্টা করেছি, মানে 8 বছর ধরে তো একজন খালি স্ক্রিপ্টই লেখেনি আসলে, হ্যাঁ পড়েছো। তো আমি চেষ্টা করেছি যে আমার সামনে যা এসেছে বা আমার যা পড়া উচিত বলে আমি মনে করেছি সেটা পড়েছি। সুতরাং আমি মনে হয় আমাদের কোথায় যেন আমি বলেছিও যে ঐতিহাসিক চরিত্র এবং কল্পনা, কাল্পনিক চরিত্র দুটোর মিশ্রণ এখানে আছে। ঐতিহাসিক চরিত্র করার কিন্তু ঝুঁকি সবসময় থাকে, সবসময় থাকে, কারণ ইতিহাসকে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা চোখে দেখে, কারণ ইতিহাস তো আসলে একদম পুরোপুরি অকাট্যও হয় না। হ্যাঁ, এমন অনেক ধরনের ইন্টারপ্রিটেশন থাকে, ফলে সবাইকে তুষ্ট করা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা যে নেয় সে প্রশংসাও পায়, গালিও খায়, দুটোর প্রস্তুতিই আমার আসলে আছে। ফলে সেটা প্রশংসা শুনলে তো খুব ভালো, আর গালি খেলে ওটা মাথা পেতে নিতে হবে, কারণ সবার অধিকার আছে তার কবিকে সে কিভাবে দেখে, তার সৃষ্টিকে কিভাবে দেখে সেটা দেখতে চাওয়ার অধিকার আছে। আবার নির্মাতা হিসাবে আমারও স্বাধীনতা আছে যে আমার কল্পনাকে ওর সঙ্গে অ্যাড করা। কারণ দেখেন, দিন শেষে এটা আমার জন্য কিন্তু প্রথমত সিনেমা, এবং বনলতা সেনের প্রকাশকালের হিসাব করলে এখন 91তম বছর চলে। তো এটা ধৃষ্টতা হবে কিনা জানি না, আমার মনের অন্তরালে কাজ করেছে যে আগামী 100 বছরে যেন বনলতা সেন চলচ্চিত্রটা থাকে। ফলে সেখানে আমার নিজস্বতা থাকতেই হবে, মানে সেটা ভালো লাগতেও পারে মন্দ লাগতেও পারে, কিন্তু নিজস্বতাকে কম্প্রোমাইজ করা যাবে না সেখানে। মানে আমি বনলতা সেন কাব্যের অনুবাদ করিনি এই চলচ্চিত্রে। সব পাখি ঘরে আসবে কিনা এটা আসলে একদম সিনেমার পর্দায় বোঝা যাবে আসবে কিনা। হ্যাঁ, পাখিদের খোঁজ আমরা ওখানে রাখার চেষ্টা করেছি। ওইটা বাসার আসলে ক্লিয়ার করেছে যে কি কারণে। হ্যাঁ, বাসার করবো। হ্যাঁ, হ্যাঁ, না একটু বলি, এটা একটু নিয়ে বলি। আমার কাছে একটা প্রশ্ন আসছে ঠিক এরকম, এই যে মাসুদ উজ্জ্বল তো একজন অলস নির্মাতা, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন আমি ওনাকে বললাম যে একজন অলস যদি 8 বছর যাবত একটা স্ক্রিপ্ট লিখতে পারে এবং যে স্ক্রিপ্ট লেখার পর ওনাকে আমার কাছে বিস্ময় মনে হয়, তাহলে এই অলসতাকে আসলে আমি কিভাবে সংজ্ঞায়িত করব? এবং আমাদের ফিল্মটা যে বনলতা সেন, সেটা দেখার পর আপনার এই প্রশ্নই আসবে যে 1.5 বছর কেন লাগলো, এবং এই 1.5 বছর কেমন অলসতা থাকলে এমন ফিল্ম আসা যায়। আর একটা হচ্ছে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, এই রেভেনেন্ট যখন বানায় ইনারিতু, ওইটা সম্ভবত 1 বছরের স্কেজুল ছিল, ওটা 2 বছরে শেষ হয়েছিল। হ্যাঁ, ফলে উনিও অলস কিনা আমি জানি না, যেহেতু অস্কার উইনার একজন, আমরা তো সাধারণ খুবই ছোট। তো তারও এরকম লেগেছিল, এরকম ইতিহাস কম নেই আসলে। হ্যাঁ, অকারণ এখন আমার শুটিং করতে ইচ্ছে হচ্ছে না, ব্যাপারটা এরকম না। আপনাকে সিজন, লাইট, আপনার অ্যারেঞ্জমেন্ট, এগুলো আপনাকে কতখানি সাপোর্ট করছে তার উপর নির্ভর করে ওই সিনেমার ফাইন টিউনিং। যেমন আমি বাপ্পাদার কথা বললাম যে দাদা আজকেও নতুন করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে গানের। আমি যখন চিত্রকলার ছাত্র ছিলাম তখন রফিকুন নবী স্যার একটা কথা আমাদের বলেছিলেন যে শিল্পী যতক্ষণ ক্যানভাসের সামনে থেকে না সরে ততক্ষণ ছবি শেষ হয় না। ফলে আমাদের ক্ষেত্রেও তাই, সুযোগ পেলেই একটা ফাইন টিউনিং, আর একবার একটু করি, এই অ্যাক্টিংটা ভালো হয়নি বা এই পোর্শনটা ভালো হয়নি, আমরা রিশুট করি, হতেই পারে। এই সুযোগগুলো আমার তো মনে হয় নেওয়া দরকারই। বরং অনুদান কমিটিকে একটু বলতে হবে যে তারা যেভাবে অনুদান দেন সেই প্রসেসটা যদি একটু সহজ করেন তাহলে মাসুদ হাসান উজ্জ্বল ভাইদের মতো ডাইরেক্টরদের জন্য একটু সহজ হয় সিনেমাটা আরেকটু কম সময়ের মধ্যে সিনেমা বানানোর জন্য। আমরা 1-1.5 বছর ওইভাবেই ছিলাম, এটা একটা। আর একটা হচ্ছে যে আমার মনে হয় যে ভালো কিছুর জন্য আসলে সময় লাগে, বিশেষ করে এই বিলিভটা আরো খুব স্ট্রং হলো আমার বনলতা সেন নেশারদের জার্নিটার কারণে। কারণ আমাদের যে 1.5 বছর গেল এবং 32 দিন আমরা শ্যুট করলাম, এটা এমনি এমনি না আসলে। তো সেই ব্যাপারটা, তারপর পোস্ট প্রোডাকশন গেল, বাপ্পাদা 3বার মিউজিক চেঞ্জ করলেন। এবং আমার কাছে এই মনে হয় যে এই যে আমরা পোস্টারটা দেখছি, পোস্টারটা আমরা এটা 24-এ রিলিজ করার কথা, একটা প্ল্যান চলছিল আমাদের যে 24-এ রিলিজ হবে, তারপর গত বছরও একটা প্ল্যান ছিল। বাট আমার মনে হয় যে এটাই সবচেয়ে ভালো সময় তার আমাদের সামনে আসার। এবং এই পোস্টারটা মনে হয় যে তখন রিলিজ হলে এই পোস্টারটা হতো না, এরকম হতো না, যেটা দেখার পর আমরা একদম হয়ে গেলাম যে এরকম পোস্টার হতে পারে। হ্যাঁ, তো মিউজিক
মিউজিকটা হয়তো দাদা যখন প্রথম ড্রাফট করছেন ওইটাই আমরা শুনতাম, ভালো লাগতো। বাট এখন এসে এটা ওনারও প্রচন্ড ভালো লাগার, উনি নিজেকে যাচাই করতে করতে এই জায়গায় এনে উনি ওকে যে ওকে, তো এই ব্যাপারগুলো ঘটতো না। আরেকটা বিষয় হচ্ছে বাজেট। আমার মনে হয় যে উনি বাজেট হিসেব করে আসলে সিনেমা করেন না, উনি সিনেমাটার জন্য সিনেমা করেন, এটা আমার মনে হলো, মানে এটা আমার এখন বিশ্বাস আর কি পুরো জার্নিতে। না, আরেকটা জিনিস যেটা আসছে যে আমাদের যে সাপোর্ট সিস্টেম, আচ্ছা যে ভিশনটা দেখা হয়েছে সিনেমাটার জন্য, সেই ভিশনটা যদি আমরা ফুলফিল করতে যাই, তো আমাদের সাপোর্ট সিস্টেম আসলে সেগুলো অ্যালাউ করে না, মানে একটা প্রপার টাইমে সিনেমাটা শেষ করার। তো সাপোর্ট সিস্টেমটা আসলে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ধরনের সিনেমার ক্ষেত্রে একটু যদি সময় ইনভেস্ট না করা হয়, তাড়াহুড়ার মধ্যে থাকা হয়, তাহলে সিনেমাটার যেই অ্যাস্থেটিক্স বা সিনেমাটার যে ফিলোসফিটা আমরা পৌঁছাইতে চাইতেছি, সেইটা পৌঁছানোটা একটু টাফ হয়ে যায়। বিশেষ করে এখানে টাকা পয়সার বিষয়টা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের যেহেতু টাকা পয়সা কম, তো আমাদের হাতে কি আছে? আমাদের হাতে সময় আছে। আমরা চাইছিলাম যে আমরা সময়টা একটু ভালো মতো ইনভেস্ট করি, যাতে সিনেমাটা যেই জায়গায় পৌঁছানো দরকার, যেই জায়গায় আমরা চাইছি বা ডিরেক্টর যেই ভিশনটা দেখছেন সেই জায়গায় যাতে তিনি পৌঁছাতে পারেন। তো সেই জায়গা থেকে একটু সময় লেগেছে আমাদের। বাট আমরা শিওর যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে আমাদের রুটি রুজির বিষয়ে অনেক ধরনেরই হয়, অবশ্যই সেটা হয়। বাট যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আমি শিওর যে আপনিও ভালো কাজের ক্ষেত্রে ওইটুকু কম্প্রোমাইজ আপনি করতে চাইবেন। তো আমরা শিওর যে আমরা যারা আর্টিস্ট বা যারা অভিনেতা ছিলাম বা ক্রুরা যারা আমাদেরকে সাপোর্ট করে গেছেন, তারা সেই বাস্তবতাকে মেনে নিয়েই আসলে সিনেমাটার সাথে ছিলেন এবং সকল অবস্টাকল শেষ করে আমরা অবশেষে সিনেমাটা একটা তৈরি অবস্থায় চলে এসেছি এবং সামনে ঈদে আমরা সিনেমাটা রিলিজ দিব। সেটাই আসলে আমাদের আলোচনার বিষয় এখন। আচ্ছা, আমি একটু কথা বলি মাঝখান দিয়ে। সবাই ঢুলু ঢুলু চোখ দেখছে এবং সবাই নিশ্চয়ই ক্ষুধার্ত। আমরা এই যে এই সিরিয়ালে ছিলাম, আমরা এটা একটু সংক্ষিপ্ত করে আমরা আসলে শেষের দিকে আগাই আমার মনে হচ্ছে।